11টা বছর কেটে গেছে, তবু ভাবলে মনে হয় কোথায় 11 বছর। এই তো গতকালই ঘটেছিল ঘটনাটা। আমি সাত্তকী, ফটোগ্রাফি নিয়ে কাজ করি। আজ এই প্রফেশনে আমি যথেষ্ট খ্যাতি অর্জন করেছি, তবে তার জন্য যদিও ঝুঁকি নিতে হয়েছিল অনেকটাই। ইঞ্জিনিয়ারিং পড়া মাঝপথে শিখিয়ে তুলে হাতে তুলে নিলাম ক্যামেরা। বাড়ির লোক, পাড়ার লোক, এমনকি নিজের প্রেমিকার ভৎসনা সহ্য করতে হয়েছে। সহ্য করেছি ব্রেকআপ, প্রেমিকার দূরে সরে যাওয়া মেনে নিয়েছি, তবু মেনে নিইনি ফটোগ্রাফার হওয়ার স্বপ্নকে দূরে সরে যেতে দেওয়া। মাটি কামড়ে লড়াই করে গেছি নিজেকে প্রমাণ করবার। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ওপর আমার লেখা 4টে বই আজ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, প্রচুর বিক্রি। তাই পাবলিকেশনের অনুরোধে লিখতে বসেছি আমার 5ম বই। 11 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার 4টে বইয়ের কোনোটাতেই জায়গা পায়নি। আমি ইচ্ছে করেই লিখিনি। ভেবেছি লোকে কি বিশ্বাস করবে, আমাকে পাগল ভাববে না তো যে আমি মনোসংযোগ আকর্ষণের জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প লিখছি। এইসব ভেবে এর আগে অনেকবার সেই ঘটনার কথা লিখতে গিয়েও কেটে দিয়েছি, লেখা হয়নি। কিন্তু আজ ভেবেই নিয়েছি লিখেই ছাড়ব। মানুষ বিশ্বাস করুক বা না করুক, মানুষ অবিশ্বাস করলেও ঘটনাটা তো সত্যি, তার মধ্যে এক বর্ণও তো মিথ্যে নেই। 11 বছর আগে যখন প্রথম হাতে ক্যামেরা তুলে নিয়েছিলাম, তখন ছবি তোলা প্র্যাকটিসের জন্য নানান জায়গায় যেতাম। ভালো জায়গার খোঁজ পেলেই সেখানে ক্যামেরা নিয়ে ছুটে যেতাম ভালো ছবির জন্য। তখন অন্যরকম আবেগ কাজ করতো ফটোগ্রাফি নিয়ে, তাই লাভ লসের হিসেব না করে চলেই যেতাম। একদিন আমার বন্ধু বিমল বলল, তুই এক কাজ করতে পারিস, তোর তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার শখ, তাহলে ওই সব ফুল টুলের ছবি না তুলে একটা ভালো জায়গায় যাবি। কোন জায়গায়? তুই সোনারপুরের নাম শুনেছিস? সোনারপুর? কই না তো, মনে পড়ছে না শুনেছি বলে। তো কোথায় সেটা? অনেকেই ওই জায়গার নাম শোনেনি। সোনারপুর হচ্ছে এখান থেকে 150 কিলোমিটার দূরে একটা জঙ্গলে ঘেরা জায়গা। লোকবসতি প্রায় নেই বললেই চলে। বাগানের মধ্যে একটা সরকারি গেস্ট হাউস আছে। ওই বাগানে বন বিভাগের কোনো সরকারি কর্মচারী কোনো অফিসিয়াল কাজে গেলে সেই গেস্ট হাউসেই থাকে। তুই সেখানে একবার যেতে পারিস। অনেক বড় জঙ্গল, প্রচুর জীবজন্তু আছে শুনেছি। গেলে তোর বেশ ভালো ভালো ছবি পাওয়া হয়ে যাবে, তোর প্রোফাইল বানাতে কাজে আসতে পারে। হ্যাঁ, কথাটা খারাপ বলিসনি একেবারে। আমিও এরকমই একটা জায়গার খোঁজ করছিলাম। তাহলে যাবি ভাবছিস? হ্যাঁ, অবশ্যই যাব। পরদিনই বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে। সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, কিন্তু নানান ঝামেলায় সকালে আর বেরোনো হলো না। বেরোতে বেরোতে সেই বিকেলই হয়ে গেল। সোনারপুর স্টেশনে যখন ট্রেনটা এসে থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। স্টেশনে নেমেই বুঝলাম যে জায়গায় এসেছি সেখানে মানুষের বসতি তেমন একটা নেই। আমি ছাড়া প্ল্যাটফর্মে লোকজন তেমন একটা নামলো না। অন্য সব স্টেশনে পা রাখলেই যেমন মানুষের কোলাহল থাকে, চেঁচামেচি থাকে, হই হট্টগোল থাকে, এখানে সেসবের কিছুই নেই। যেন চারিদিকের বাতাসে খেলা করছে কিসের এক অজানা আতঙ্ক। স্টেশনের বাইরে বেরিয়ে এসে একটা টোটোয় উঠে বসলাম বন বিভাগের গেস্ট হাউসে যাওয়ার জন্য। টোটো চলেছে নির্জন রাস্তা ধরে। সন্ধে সবে 6টা বাজে, তার মধ্যেই যেন চারিদিকে রাত্রি ঘনিয়ে এসেছে। টোটোওয়ালা বলল, দাদা, এই রাতের বেলা ওই গেস্ট হাউসে কেন যাবেন? আপনি কি বন বিভাগের লোক? দেখে তো তা মনে হচ্ছে না। না না, আমি বন বিভাগের লোক না, আমি একজন ফটোগ্রাফার। গেস্ট হাউসে 2 দিন থাকার জন্য যাচ্ছি। আমার কথা শুনে টোটোওয়ালা বেশ গম্ভীর হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ভয়ার্ত গলায় বলল, আপনি থাকবেন? ওই গেস্ট হাউসে থাকবেন? হ্যাঁ, কেন? ওই গেস্ট হাউসে থাকা যায় না? না না, থাকা যাবে না কেন? থাকা যায়, তবে কেউ থাকে না। এমনকি বন বিভাগের কর্মীরা যখন এখানে আসে তারাও কাজ মিটিয়ে ফিরে যায় রাত হলেও। আর নেহাত থাকবার দরকার হলে স্টেশন মাস্টারের ঘরে থেকে যায়, কিন্তু এই গেস্ট হাউসে থাকে না কি। আমি অবাক হলাম শুনে। হ্যাঁ, কিন্তু কেন বলো তো? ওই গেস্ট হাউসে থাকলে সমস্যাটা কি?
সমস্যাটা আপনাকে কি করে বোঝাই দাদা? গেস্ট হাউসটা ভালো না, ওখানে সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা সেটাই তো জানতে চাইছি। ওখানে ভূত আছে দাদা। এই জন্যই তো বলতে চাইছিলাম না। এখন হাসছেন ঠিক আছে, কিন্তু এই হাসি শেষ পর্যন্ত থাকবে না। এই হাসি আতঙ্কে বদলে যেতে পারে, সেটা মাথায় রাখবেন। আচ্ছা বেশ, মাথায় রাখবো। নিন, গেস্ট হাউস এসে গেছে। টোটো থেকে নেমে ভেতরে গেলাম। রিসেপশনে বসে একজন মাঝবয়সী লোক ঝিমোচ্ছে। আমি তার সামনে গিয়ে বললাম, দাদা শুনছেন? লোকটা আমার ডাকে চোখ মেলে তাকালো, তারপর বলল, আচ্ছা আপনি সাত্তকী বাবু, ফটোগ্রাফার? হ্যাঁ, এই নিন চাবি, দোতলায় চলে যান, রুম নাম্বার 88। আর হ্যাঁ শুনুন, রাতে কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। 9টার আগে বাজার থেকে গিয়ে ডিনার করে আসতে হবে। 9টার পরে বাজার বন্ধ হয়ে যায়। আর এই গেস্ট হাউসেও রাত 9টার পরে বাইরে থাকা অ্যালাউড নয়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। গেস্ট হাউসটাকে দেখলেই বোঝা যায় যে সেখানে মানুষের আনাগোনা নেই অনেক দিন। ভেতরের স্যাঁতস্যাঁতে একটা ভ্যাপসা গন্ধ। 88 নাম্বার রুমের তালা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরটা বেশ গোছানো, পরিষ্কার। 2টো রাত অনায়াসে থাকা যায়। আজ রাতে আর বাজারে গিয়ে খাবার দরকার পড়বে না। ব্যাগে কিছু শুকনো খাবার আছে, তাই দিয়েই রাতটা কাটানো যাবে। কাল খুব ভোরে উঠে ক্যামেরা নিয়ে বাগানে যেতে হবে। ভোরের দিকে বাগানে বেশ ভালো ভালো ছবি পাওয়া যায়। তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। রাত কটা হবে জানি না, হঠাৎ আমার দরজায় উঠে বসলাম বিছানায়। এত রাতে কে এসে আমার দরজায় ঠকঠক করছে? আমি উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু দরজার বাইরে কাউকেই দেখলাম না। আশ্চর্য, কেউ কি রাতের বেলায় আমার সাথে মজা করছে, নাকি কেউ আমাকে ভয় দেখাতে চাইছে? এসে বিছানায় শুয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে আবার দরজায় ঠক ঠক শব্দ। আমি আবার উঠে বসলাম। সত্যিই কি কেউ আমার সাথে মজাই করতে চাইছে? উঠে গিয়ে আবার দরজা খুললাম, কিন্তু এবারে দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। তার কপালের এক পাশ বেয়ে নামছে রক্তের ধারা। তার চোখে মুখে কিসের যেন ভয় ফুটে উঠছে। সে আমাকে দেখেই বলে উঠল, শিগগির চলুন দাদা, আমাকে একটু সাহায্য করবেন, শিগগির চলুন। চলুন মানে? কোথায় যাব? আর আপনি কে? কি হয়েছে আপনার? আমার স্বামীর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ও রাস্তায় পড়ে আছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তায় তো একটা লোকও নেই। আপনি একটু চলুন দয়া করে, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে যাব না বলাটা অভদ্রতামি হয়, অমানবিকতাও বটে। তাই বললাম, দেখুন আমি গিয়ে কি করতে পারবো জানি না, আমি তো ডাক্তার নই। আচ্ছা ঠিক আছে চলুন, দেখছি। আমি তার সাথে সাথে গেস্ট হাউসের বাইরে বেরিয়ে এলাম। কোথায় আপনার স্বামী? এই তো আরেকটু সামনে, আসুন দয়া করে। আমি আর কিছু না বলে তার সঙ্গে হাঁটতে থাকলাম। রাত অনেক, ঘড়ি দেখে বেরোয়নি যদিও, তবু আনুমানিক 1টা-1:30 তো বাজবেই। রাস্তাঘাট একেবারে শুনশান। এত রাতে বেরিয়ে তো গেলাম, কিন্তু কি করতে পারবো জানি না। আমি তো নিজেই এখানে কিছু চিনি না, হয়তো কোনো সাহায্যই করতে পারবো না। তবু কেন জানি না মন্ত্রমুগ্ধের মতন তার পেছন পেছন হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম। হঠাৎ করে দেখলাম
সেই মহিলাটা যেন আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কি হলো ব্যাপারটা? আমার সামনেই তো এতক্ষণ ধরে হাঁটছিল মহিলাটি, হঠাৎ করে তাহলে কোথায় গেল? কি হচ্ছে এসব? হঠাৎ করেই আমি শুনতে পেলাম একটা তীব্র কান্নার শব্দ। একটি মহিলা যেন কিসের যন্ত্রণা নিয়ে কুকড়ে কুকড়ে কাঁদছে। চারিপাশে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তবুও দেখবার চেষ্টা করলাম চারিদিকে। না, কোথাও কিচ্ছু নেই। অথচ এই কান্নার আওয়াজটা আসছে কোথা থেকে তাহলে? আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, এ কি, আপনি কোথায় গেলেন? আপনি কোথায়? এই যে শুনছেন, আপনি কোথায়? আমার কথায় কেউ সাড়া দিল না। উপরন্তু সেই কান্নার শব্দটা যেন আরো বেড়েই চলল। এইবারে বিষয়টা বোধহয় আমার কাছে পরিষ্কার হতে থাকলো। এই গেস্ট হাউসটাকে ঘিরে যে অপবাদ, যেই ভয়ে মানুষ এখানে থাকে না। আমি আসবার সময় টোটোওয়ালা যে কথা আমাকে বলেছিল, তাহলে কি সেটা সত্যি? আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। একটা ভীষণ ভয় আমাকে পেয়ে বসলো। তারপরেই আমি মরিয়া হয়ে গেস্ট হাউস লক্ষ্য করে ছুটলাম। আর সেই কান্নাটা চড়া সুর তুলে পর মুহূর্তে আছড়ে খান খান হয়ে আমাকে অনুসরণ করতে লাগলো। কিভাবে যে আমি ডাকবাংলোয় পৌঁছে দরজা বন্ধ করে বিছানায় আশ্রয় নিয়েছিলাম তা আমার মনে নেই। পরদিন সকালে সব ঘটনা জানতে পারলাম। কাল রাতে যা ঘটেছে সেই সমস্ত ঘটনা আমি গেস্ট হাউসের সেই রিসেপশনিস্টকে বললাম। সবটা শুনে তিনি বললেন, বহু বছর আগে এক রাতে ওই রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে ছিলেন মণিমোহন বোস নামে এক যুবক আর তার সদ্য বিবাহিতা স্ত্রী। বিয়ের পরে তারা বেড়াতে বেরিয়েছিলেন। বোধহয় জোর বৃষ্টির দরুন গাড়ির কাজ ঝাপসা হয়ে যায়, তার ফলেই ওই দুর্ঘটনাটা ঘটেছিল। ভদ্রলোকের স্ত্রীও গুরুতর আহত হন, কিন্তু স্বামীর অবস্থা দেখে ওই অবস্থাতেই তিনি সাহায্যের আশায় ছোটেন। এই গেস্ট হাউসটাই তার চোখে পড়েছিল। সেই রাতে ভাগ্যক্রমে একজন বিশিষ্ট শল্য চিকিৎসক এই ডাকবাংলোয় আশ্রয় নিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বটে, কিন্তু তার আর কিছু করার ছিল না। স্টিয়ারিংয়ের হুইল মণিমোহনবাবুর বুকের মধ্যে ঢুকে গিয়েছিল। বউটিও বাঁচেনি। হাসপাতালে নিয়ে যাবার দুদিন পরেই তারও মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে মাঝে মাঝেই রাতের বেলায় বউটাকে দেখা যায়। স্বামীর প্রাণ বাঁচানোর আশায় সে এই ডাকবাংলোর কাছে ছুটে আসে। তবে একটা বিষয়, সেই মহিলার আত্মাটি কারুর কোনো ক্ষতি করে না। কাউকে যদি পায় এই গেস্ট হাউসে, তাহলে তাকে ডেকে নিয়ে যায়, তারপরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এই গতকাল রাতে আপনার সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এর আগে আরও অনেকের সাথেই ঘটেছে। সবাই সেই একই কথা বলে। সবটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। বড্ড খারাপ লাগলো সেই মহিলাটির জন্য। সেই দিনই ব্যাগ নিয়ে রওনা হলাম বাড়ির দিকে। না, এই বাগানে আর ফটোশ্যুট করতে মন চাইল না। না, তবে ঠিক ভয় পেয়ে নয়, কিসের যেন এক বেদনায় মনটা ভারী হয়ে থাকলো। সেই ভারী মন নিয়ে আর ছবি তুলতে ইচ্ছে করলো না। সেটা না হয় অন্য একদিন হবে, অন্য কোথাও।